এখানে দেখো এখানে একটা পয়েন্ট সোর্স নেওয়া হয়েছে, সেখান থেকে লাইট একটা থিকনেস ডি এর একটা সারফেসের উপরে লাইট ইনসিডেন্ট হচ্ছে। ঠিক আছে, এটা ধরে নাও এটা একটা গ্লাস প্লেট হতে পারে, অথবা যে কোনো একটা ম্যাটেরিয়ালের একটা সারফেস হতে পারে, যেটার থিকনেসটা এখানে কনস্ট্যান্ট আছে, ডি হচ্ছে গিয়ে সেটার থিকনেস। ওকে, এখন এই মনোক্রোমেটিক সোর্স থেকে যখন লাইটটা প্রথমে, এখানে আমরা ধরে নিলাম এটা একটা গ্লাস প্লেট, ঠিক আছে, এখানে গ্লাস প্লেটের উপর ধরে নিলাম এখানে ইনসিডেন্ট হচ্ছে। ইনসিডেন্ট হওয়ার পরে দেখা যাবে তার কিছু পার্সেন্টেজ অফ লাইট এই এ পয়েন্ট থেকে রিফ্লেক্টেড হয়ে যাবে, এডি দিয়ে দেখানো হয়েছে, এডি পথে সে চলে যাবে ট্রাভেল করে। ঠিক আছে, বাকি কিছু পার্সেন্টেজ অফ লাইট সে কি করবে, সেখানে হবে রিফ্র্যাকশন হবে। রিফ্র্যাকশন হয়ে সে এ থেকে বি পয়েন্টে আসবে, বি পয়েন্টে এসে এই লোয়ার যে গ্লাস সারফেস আছে সেখান থেকে সে আবারও রিফ্লেক্টেড হয়ে বিসি পথে গিয়ে সি পয়েন্ট ইনসিডেন্ট হবে এবং সেখান থেকে রিফ্র্যাক্টেড হয়ে সে চলে যাচ্ছে। ঠিক আছে, সো আমরা এই গ্লাস সারফেসের যে টপ সারফেস দেখতে পাচ্ছি, সেখান থেকে দেখো আমরা দুটো লাইট ওয়েভ এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখন এই দুটো লাইট রেকে আমরা যদি পিছনের দিকে এক্সটেন্ড করি, মনে হবে যে এই গ্লাস সারফেসের নিচে কোনো একটা ভার্চুয়াল সোর্স আছে যেখান থেকে এই দুটো লাইট রে এমিটেড হচ্ছে। এখন আমরা যদি কোনো লেন্স বা অন্য কোনো অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ করে এগুলোকে ফোকাস করি, তখন এদের মধ্যে যখন সুপারপজিশন হবে তখন আমরা একটা ইন্টারফারেন্স দেখতে পাবো স্ক্রিনে। ঠিক আছে, সো এইভাবে একটা ওয়েভের অ্যামপ্লিটিউডকে স্প্লিট করে আমরা যখন দুটো কোহেরেন্ট সোর্স বানাতে পারি তখন সেটাকে বলা হয় অ্যামপ্লিটিউড স্প্লিটিং ইন্টারফারেন্স। এবং যে ডিভাইসটা আমরা ইউজ করছি ইন্টারফারেন্স পাওয়ার জন্য, সেই ডিভাইসটাকে বলা হয় অ্যামপ্লিটিউড স্প্লিটিং ইন্টারফেরোমিটার। ঠিক আছে, বোঝা গিয়েছে? আচ্ছা, তাহলে দেখো অ্যামপ্লিটিউড স্প্লিটিং ইন্টারফারেন্সের ক্ষেত্রে এই অ্যামপ্লিটিউডটা যখন আমরা স্প্লিট করব তখন দুইভাবে এটা করা যায়। একটা আমি প্রথমে যেটা দেখালাম যে ধরো আমরা যে গ্লাস সারফেসটা নিয়েছি এখানে, সেটার থিকনেসটা আমাদের এখানে কনস্ট্যান্ট রেখেছি। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের ইন্টারফারেন্সটা ডিপেন্ড করবে ইনসিডেন্ট অ্যাঙ্গেলের উপর। ইনসিডেন্ট অ্যাঙ্গেল ভ্যারি করলে দেখা যাবে যে ইন্টারফারেন্সের ফেনোমেনাটাও ভ্যারি করছে। তো ফ্রিঞ্জেস অফ ইকুয়াল ইনক্লাইনেশন বলতে আমরা বুঝি, ইকুয়াল ইনক্লাইনেশন বলতে তোমার অ্যাঙ্গেলের কথা বোঝানো হয়েছে, যে আমাদের ইনসিডেন্ট অ্যাঙ্গেলের উপরে আমাদের ইন্টারফারেন্সের ফ্রিঞ্জ প্যাটার্নটা ডিপেন্ড করে, সেটাকে বলা হয় ফ্রিঞ্জেস অফ ইকুয়াল ইনক্লাইনেশন। তো এটা হচ্ছে এই ফিগারটা হেক্টর বই থেকে নেয়া। বুঝি না এই কথাটা। আচ্ছা, আমি এটা এক্সপ্লেন করছি। আগে ফিগারটা দেখো, ফ্রিঞ্জেস অফ ইকুয়াল ইনক্লাইনেশন, এই লাইনটার মিনিং তোমাকে বুঝতে হবে যে ইনক্লাইনেশন বলতে আমাদের এখানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল মিন করে। হ্যাঁ, ইনসিডেন্ট অ্যাঙ্গেলের সাথে সাথে ফ্রিঞ্জ প্যাটার্নটা যখন ভ্যারি করে তখন সেটাকে বলা হয় যে ফ্রিঞ্জেস অফ ইকুয়াল ইনক্লাইনেশন। এখন আমরা ফিগারটা দেখি, তাহলে একটু ডিটেলস হয়তো বুঝতে পারবো। দেখো এখানে ফিগারে দেখো, এখানে একটা ট্রান্সপারেন্ট প্যারালাল প্লেট নেওয়া হয়েছে যেটার থিকনেস হচ্ছে ডি। দেখতে পাচ্ছ এই যে এই প্লেটটা নেওয়া হয়েছে, এটাকে একটা আমরা ধরে নিচ্ছি এটা একটা ট্রান্সপারেন্ট প্যারালাল প্লেট যার থিকনেসটা ডি কনস্ট্যান্ট। ইকুয়াল থিকনেসের একটা গ্লাস প্লেট এখানে নেওয়া হয়েছে। আচ্ছা, এখন দেখো আমরা এখানে একটা পয়েন্ট সোর্স ইউজ করেছি, সেই পয়েন্ট সোর্স থেকে একটা লাইট ইনসিডেন্ট হয়ে এই পয়েন্টে এসেছে। ঠিক আছে,
এ পয়েন্টে ইনসিডেন্ট হওয়ার পরে দেখা যাচ্ছে তার কিছু পোর্শন অফ লাইট এ পয়েন্ট থেকে রিফ্লেক্টেড হয়েছে। সেই রিফ্লেক্টেড লাইটটা হচ্ছে E1R দিয়ে ডিনোট করা হচ্ছে, ঠিক আছে? তার কিছু পোর্শন অফ লাইট রিফ্লেক্টেড হয়ে গেল। এখন এ পয়েন্টে যে লাইটটা ইনসিডেন্ট হয়েছিল তার বাকি পোর্শন, কিছু পোর্শন তো আমাদের রিফ্লেক্টেড হয়ে গেল এবং বাকি পোর্শন কি হয়েছে, এখানে রিফ্র্যাকশন হয়ে এ থেকে বি পয়েন্টে ট্রাভেল করে এই বি পয়েন্টে এসে আবার রিফ্লেক্টেড হচ্ছে, ইন্টারনাল রিফ্লেকশন বলে। হ্যাঁ, এখানে ইন্টারনালি রিফ্লেক্টেড হয়ে সে বিসি পয়েন্ট থেকে E2R রে ক্রিয়েট করে সে বের হয়ে যায়, ঠিক আছে? এখানে যে ইনসেট ফিগারটা আছে এটা দেখো, এটা দেখলে আরেকটু ক্লিয়ার বুঝতে পারবে। এটা হচ্ছে আমাদের পয়েন্ট সোর্স থেকে লাইট রে আসলো, এ পয়েন্ট ইনসিডেন্ট হলো, এ পয়েন্টে আসার পরে তার কিছু পোর্শন রিফ্লেক্টেড হলো, কিছু পোর্শন রিফ্র্যাক্টেড হলো। সে রিফ্লেক্টেড লাইটটা ডিরেক্ট এডি পথে সে চলে গেল, আর যে রিফ্র্যাক্টেড হলো সে লাইটটা বি পয়েন্ট থেকে আবার সি পয়েন্টে এসে তখন সে মিট করলো। সো এখানে দেখো আমরা E1R এবং E2R এই যে দুটা লাইট রে পাচ্ছি, তারা কোহারেন্ট লাইট হিসেবে কাজ করবে, ঠিক আছে? যেহেতু তাদের ফেজ ডিফারেন্সটা কনস্ট্যান্ট সবসময় তারা মেনটেন করছে এবং যেহেতু একই সোর্স অফ লাইট থেকে তারা আসছে, সো তারা অবশ্যই কোহারেন্ট সোর্স অফ লাইট হবে। তখন তাদেরকে যখন আমরা একটা লেন্স ইউজ করে পি পয়েন্টে ফোকাস করব, তখন সেখানে স্ক্রিনে পি পয়েন্টে আমরা ইন্টারফারেন্স এখানে অবজার্ভ করতে পারবো। আচ্ছা, এখন এই ফিগারে দেখো সি পয়েন্ট থেকেও সেম ভাবে কিছু লাইট আবার ইন্টারনালি রিফ্লেক্ট করে, আবার বি পয়েন্ট থেকে খুবই স্মল পোর্শন অফ লাইট ট্রান্সমিটেড হয়ে যায়, এটাকে E1T দিয়ে ডিনোট করা হয়েছে। আবার সি পয়েন্টে যখন ইন্টারনালি রিফ্লেক্টেড করে তখন কিছু পোর্শন অফ লাইট ট্রান্সমিটেড হয়ে যাচ্ছে। সো একটা গ্লাস সারফেসের উপরে যখন একটা লাইট ইনসিডেন্ট হলো, সেখানে আমরা জানি যে সেখানে তিন ধরনের ঘটনাই হতে পারে, সে রিফ্লেক্টেড হতে পারে, অথবা রিফ্রাক্টেড হতে পারে, অথবা ট্রান্সমিটেড হতে পারে। তো এখানে সব ধরনের প্রবাবিলিটিটাকে এখানে কনসিডার করা হয়েছে, কিন্তু এখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যারিয়েশনের কারণে দেখা যাবে যে এই ট্রান্সমিটেড লাইটের পরিমাণ খুবই কম হয়, খুবই স্মল পার্সেন্টেজ অফ লাইট সেখান থেকে ট্রান্সমিটেড হয়ে যাচ্ছে। এরপরে সি পয়েন্ট থেকে পরের যে লাইটগুলা হবে সেগুলো ইন্টেন্সিটি খুবই র্যাপিডলি ফল করবে। তার মানে E3R, E4R এবং বাকি যে আমরা লাইট রে গুলো পাবো সেগুলো আসলে আমরা সোর্স অফ লাইট হিসেবে আমরা ইউজ করতে পারবো না, কারণ এগুলোর ইন্টেন্সিটি খুবই র্যাপিডলি ফল করতে থাকে। সো প্রথম দুটা লাইটই মেইনলি এখানে কোহারেন্ট সোর্স অফ লাইট হিসেবে কাজ করে। বুঝতে পেরেছো কি ফিগারটা? জি ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমাদের কাছে যদি বই থাকে, বইটা থেকে ফিগারটা একটু দেখতে পারো, কারণ আমি নিচে চলে যাচ্ছি, সো ফিগারটা আর স্ক্রিনে দেখাতে পারছি না। আচ্ছা আচ্ছা, এখানে ওই কথাগুলো আমি যেগুলো মুখে বলেছি ওগুলাই লেখা আছে, বই থেকে নেওয়া আছে, যে কনসিডার simple case of transparent parallel plate of dielectric material having a thickness D. এখানে আমরা ধরে নিচ্ছি যে ফিল্মটা আমরা এখানে নিয়েছি সেটা নন অ্যাবজর্বিং, সেটা কোনো অ্যাবজর্ব করছে না কোনো লাইট। সো এখান থেকে অ্যামপ্লিটিউড রিফ্লেকশন কোএফিসিয়েন্ট এখানে খুবই লো হবে। সো প্রথম দুটো রিফ্লেক্টেড বিম E1R এবং E2R এখানে আমরা শুধুমাত্র কনসিডার করছি। E3R যে বিমটা সেটার আর র্যাপিডলি তার ইন্টেন্সিটি ডিক্রিজ করছে সেটাও বলা হয়েছে। আচ্ছা, এরপরে দেখো। ম্যাডাম, হ্যাঁ বলো।
ম্যাম এইটাকে আমরা কেন মানে অ্যামপ্লিটিউড মানে ডিভিশন বলতেছি, মানে অন্যগুলা তো ছিল ওয়েভলেন্থের জন্য। অ্যামপ্লিটিউড বলা হচ্ছে কারণ হচ্ছে তুমি দেখো এখানে আমাদের স্প্লিটিংটা কার হচ্ছে, অ্যামপ্লিটিউডের স্প্লিটিং হচ্ছে। ধরো আমাদের যে ইনসিডেন্ট লাইটটা এখানে আছে, যে এস পয়েন্ট থেকে যে আমাদের ইনসিডেন্ট লাইটটা আসলো তার টোটাল অ্যামপ্লিটিউড যদি আমরা 1 ধরি, ঠিক আছে, এখানে আসার পরে ধরে নিলাম আমরা এ থেকে সে যে ই1 আর পয়েন্টে যখন স্প্লিট করলো তখন তার অ্যামপ্লিটিউড ধরে নিলাম আমরা এখানে 40% তার অ্যামপ্লিটিউড রিফ্লেক্টেড হয়েছে, বাকি 60% ইন্টারনালি রিফ্লেক্টেড হয়ে তারপরে আবার এখানে সি পয়েন্ট থেকে ই2 আর পথে বের হচ্ছে। সো এখানে যেটা হচ্ছে অ্যামপ্লিটিউডটাই কিন্তু এখানে স্প্লিট হচ্ছে, ভাগ হচ্ছে, এই কারণে এটাকে বলা হচ্ছে যে অ্যামপ্লিটিউড স্প্লিটিং ইন্টারফেরোমিটার। বুঝতে পেরেছো? এটা কি ইন্টেন্সিটি ভাগ হচ্ছে না? একটা আচ্ছা, একটা ওয়েভকে আমরা যখন একটা ফুল ওয়েভ, তুমি এখানে ফিগারটা ধরো ইন্টেন্সিটি, আর ইন্টেন্সিটি কথা এখানে আসছে না, এখানে অ্যামপ্লিটিউডটা বলা হচ্ছে একটা ফুল ওয়েভ এখানে আসলো, ফুল ওয়েভের এখানে এসে সে কি হলো, সে ডিভাইড করলো, তখন তো কি অ্যামপ্লিটিউড কমে যাবে না, তাই অ্যামপ্লিটিউডটা এখানে স্প্লিট করছে, এই কারণে এটাকে বলা হয় অ্যামপ্লিটিউড স্প্লিটিং ইন্টারফেরোমিটার। তোমরা একটা ইন্টারমিডিয়েটে একটা ল পড়েছিলে না, যে রিফ্লেকটেন্স কোএফিসিয়েন্ট প্লাস যে আর প্লাস টি প্লাস এ ইকুয়ালস টু 1, মনে আছে? ওখানে কিন্তু আরটা দিয়ে অ্যামপ্লিটিউডই বোঝানো হয়, এখানে মেইনলি আমাদের যেটা স্প্লিট হচ্ছে অ্যামপ্লিটিউডটাই স্প্লিট হচ্ছে। আচ্ছা ম্যাম। ঠিক আছে, এখন দেখো ফিগার থেকে বলা হয়েছে যে অপটিক্যাল পাথ লেংথ ডিফারেন্স ফর দ্য ফার্স্ট টু রিফ্লেক্টেড বিম। এখানে আমাদের প্রথম দুটো রিফ্লেক্টেড বিম কি কি আছে, একটা হচ্ছে E1R এবং আরেকটা হচ্ছে E2R। আমি তোমাদেরকে ফিগারে নিয়ে যাই। হ্যাঁ, এখানে দুটা রিফ্লেক্টেড বিম যদি আমরা কনসিডার করি তাদের মধ্যে পাথ লেংথ ডিফারেন্স কতটুকু হবে। দেখো প্রথম যে E1R লাইটটা আসছে, এখানে আমরা যে গ্লাস সারফেসটা কনসিডার করছি তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ধরে নিয়েছি NF, এবং তার রাইট সাইডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমরা ধরে নিলাম N1 এবং লেফট সাইডেরটা N2। এখানে আমরা ট্রান্সমিটেন্সের কোনো কিছু এখানে কনসিডার করছি না, সো N2 আমাদের এখানে দরকার নেই, আমরা N1 এবং NF এই দুটো নিয়ে মেইনলি কনসার্ন। তো প্রথমে যে আমাদের এই পয়েন্টের লাইট সোর্সটা ইনসিডেন্ট হওয়ার পরে এডি পথে E1R যেটা পাচ্ছি, সে এখানে কতটুকু পাথ এখানে ট্রাভেল করেছে এডি। হ্যাঁ, আর এরপরে সেকেন্ড যে লাইটটা আছে E2R, সে এ থেকে বি পয়েন্টে গিয়েছে, বি থেকে সি পয়েন্টে এসেছে। এখন সি পয়েন্ট থেকে আমি যদি এটার উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করি তাহলে সিডি যে লেন্থটুকু পাবো এটাই হবে দুটা ওয়েভের মধ্যে পাথ ডিফারেন্স, এতটুকু পাথ যে সেকেন্ড E2R সে বেশি ট্রাভেল করেছে, তাহলে দুটার মধ্যে পাথ লেংথ ডিফারেন্স হবে, যেহেতু সেকেন্ড লাইন E2R যেটা আছে সে বেশি পাথ ট্রাভেল করে, সে কতটুকু পাথ ট্রাভেল করেছে AB প্লাস BC। ঠিক আছে, AB প্লাস BC এটার সাথে মাল্টিপ্লাই করব আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, গ্লাস সারফেসের ভিতরে সে ট্রাভেল করেছে, সো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এখানে NF, এখান থেকে আমরা সাবট্রাক্ট করব AD, E1 আর কতটুকু পাথ ট্রাভেল করেছে AD, AD এর সাথে মাল্টিপ্লাই হবে N1, সো পাথ ডিফারেন্সটা হবে NF ইনটু AB প্লাস BC মাইনাস N1 AD। ঠিক আছে, এখন এখানে ট্রায়াঙ্গেল ABC কনসিডার করা হয়েছে। তোমাদের কাছে কি বই আছে? বইটা তোমরা থাকলে ফিগারটা এখানে একটু নোটিস করো, তাহলে আমি জাস্ট এখানে বলে তোমাদেরকে দেখাতে পারছি না, ইকুয়েশনটা দেখাচ্ছি। আচ্ছা, এখানে দেখো এবিসি একটা ট্রায়াঙ্গেল আমরা কনসিডার করছি, এবিসি ট্রায়াঙ্গেলে এবি ইকুয়ালস টু বিসি, ইনসাইড যে ফিগারটা আছে সেটা অনুযায়ী এবি ইকুয়ালস টু বিসি, সো
এখানে হবে AB ইকুয়ালস টু BC ইকুয়ালস টু D বাই cos থিটা T। D হচ্ছে এখানে গ্লাসের থিকনেসটা। সো এখানে আমরা AB প্লাস BC, AB আর BC যেহেতু ইকুয়াল, সময় দিলে আমরা ফিগারটা কাট করে নিই। বুঝতে পারিনি কথা, আরেকবার বলো। কে কথা বলছিলে আরেকবার বলো, আমি শুনতে পাইনি, কথা কেটে এসেছে। আচ্ছা যাই হোক, দেখো এখানে এবি কস্ট যেহেতু বিসি, সো আমরা এখানে এবি প্লাস বিসি কস্ট টোয়াইস এবি ধরতে পারি, রাইট? সো যদি টোয়াইস এবি হয় তাহলে পাথ ডিফারেন্স ল্যামডা ইকুয়ালস টু হবে টোয়াইস এনএফ ডি ডিভাইডেড বাই কস থিটা ডি মাইনাস এন1 এডি। এরপর সেম ভাবে ট্রায়াঙ্গেল এসিডি কনসিডার করা হয়েছে, ট্রায়াঙ্গেল এসিডি। হ্যাঁ, ট্রায়াঙ্গেল এসিডি কনসিডার করা হয়েছে, এসিডি তে বলা হয়েছে এডি বাই এসি ইকুয়ালস টু সাইন থিটা আই। থিটা আইটা হচ্ছে এখানে এটা ইনসিডেন্ট যে অ্যাঙ্গেলটা আছে, সো এখানে আমাদের থিটা আইটা হবে এই অ্যাঙ্গেলটা। সো এখান থেকে আমরা বলতে পারি যে সাইন থিটা আই ইকুয়ালস টু এডি বাই এসি। সো এডির ভ্যালু আমরা পাচ্ছি এসি ইন্টু সাইন থিটা আই। দেখো এডি ইকুয়ালস টু এসি ইন্টু সাইন থিটা আই। এখন এখানে স্নেলস ল ইউজ করা হয়েছে, স্নেলস ল তোমরা সবাই জানো। স্নেলস ল ইউজ করে আমরা পাই সাইন থিটা আই ইকুয়ালস টু এন এফ ডিভাইডেড বাই এন1 ইন্টু সাইন থিটা টি। এই সাইন থিটা আই এর ভ্যালু ইকুয়েশন 3 তে বসানো হয়েছে। সো এখান থেকে আমরা এডির ভ্যালু পেলাম। এরপরে আবারও এসি ইকুয়ালস টু এই প্লাস ইসি। এই যে দেখো এই ট্রায়াঙ্গেলটায় এসি ইকুয়ালস টু এই প্লাস ইসি। সো এসি ইকুয়ালস টু আমরা লিখতে পারি টোয়াইস এই। এগুলো খুবই সিম্পল ক্যালকুলেশন, এগুলো তোমাদের না বুঝার কিছু নেই, তোমাদেরকে আমি দিয়ে দিব ফাইলটা। সো এখান থেকে তোমরা এসির ভ্যালু আমরা পেলাম, এডির ভ্যালু আমরা আগে পেয়েছি ইকুয়েশন 3 থেকে। সো এখান থেকে এখন চলে যাই, এডির ভ্যালু পাচ্ছি টোয়াইস এন এফ ডি সাইন স্কয়ার থিটা টি ডিভাইডেড বাই এন1 কস থিটা টি। সো আমাদের যে অপটিক্যাল পাথ লেংথ ডিফারেন্স, এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারি ল্যামডা ইকুয়ালস টু টোয়াইস এন এফ ডি কস থিটা ডি। এন এফটা হচ্ছে আমরা যে ম্যাটেরিয়ালটা ইউজ করেছি থিকনেস ডি এর, সেটা যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটা আমরা এনএফ দিয়ে ডিনোট করছি। ডি হচ্ছে গিয়ে সে গ্লাস সারফেসের থিকনেস। ওকে, এখন ফেজ পাথ লেংথ ডিফারেন্স আমরা বের করেছি, এখান থেকে আমরা ফেজ ডিফারেন্স বের করতে পারবো সিম্পলি টোয়াইস পাই বাই ল্যামডা নট দিয়ে মাল্টিপ্লাই করে। এখন বলা হয়েছে যে ফিল্মটা যদি একটা সিঙ্গেল মিডিয়ামে প্লেস করা হয়, তার মানে ধরো তার বোথ সাইডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেম থাকবে। ধরো আমরা একটা এয়ার মিডিয়ামে ফিল্মটাকে রাখলাম, তাহলে তার উপরে এবং নিচে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি সেম হয়, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি n1 equals to n2 equals to n। আচ্ছা, এখানে দেখো এখন বলা হয়েছে the phase shift between internal and external reflected light is pi radians। আচ্ছা, ইন্টারনাল এবং এক্সটার্নাল রিফ্লেক্টেড লাইট বলতে কোনটা বোঝানো হয়েছে? এক্সটার্নালি বলতে এই যে এ পয়েন্টে এসে যে লাইটটা আমাদের এখানে রিফ্লেক্টেড হয়ে গেল, এটা হচ্ছে এক্সটার্নালি রিফ্লেক্টেড হয়েছে। আবার এবি পয়েন্ট ট্রাভেল করে বি পয়েন্ট থেকে যে লাইটটা রিফ্লেক্টেড হলো, সেটা হচ্ছে আমাদের ইন্টারনালি রিফ্লেক্টেড হয়েছে। এখন তাদের মধ্যে এখানে কি বলেছে যে, একটা সেকেন্ড, আচ্ছা সরি, আচ্ছা এখানে বলা হয়েছে যে ইন্টারনাল এবং এক্সটার্নালি যে রিফ্লেক্টেড লাইট আছে তাদের মধ্যে একটা ফেজ শিফট হয়েছে, রাইট? সেটা কতটুকু হবে? সেই ফেজ শিফটটা হবে পাই রেডিয়ান্স।
ঠিক আছে। সো আমরা পাথ লেন্থ ডিফারেন্স ক্যালকুলেট করে সেখান থেকে একটা ফেজ ডিফারেন্স বের করেছি, সেটার সাথে এই যে দুভাবে রিফ্লেক্টেড হওয়ার কারণে ইন্টারনালি এবং এক্সটার্নালি রিফ্লেক্টেড হওয়ার পরবর্তীতে আমরা একটা অ্যাডিশনাল পাই ফেজ শিফট ডিফারেন্স পাচ্ছি, তো সেটা অ্যাড করে দিতে হবে। তাহলে আমাদের টোটাল যে ফেজ শিফটটা হবে সেটা হবে ডেল প্রাইম প্লাস মাইনাস পাই। এটা যে পাই যে রেডিয়ান ফেজ শিফটটা হচ্ছে সেটা পজিটিভ দিকেও হতে পারে, নেগেটিভ দিকেও হতে পারে, এটাই বলা হয়েছে। সো এখান থেকে আমরা টোটাল ফেজ শিফটটা পেয়ে গেলাম। এখন আমরা স্ক্রিনে পি পয়েন্টে যে আমরা ইন্টারফারেন্স প্যাটার্ন, আচ্ছা তাহলে আমি নেক্সট আমরা ডার্ক ফ্রিঞ্জটা কিভাবে পেয়েছিলাম এটা আবার বলবেন? ডার্ক ফ্রিঞ্জটা কিভাবে পেয়েছি? আচ্ছা, ডার্ক ফ্রিঞ্জটা পাওয়ার জন্য ওই যে আমরা একটা কন্ডিশন ডিরাইভ করলাম, ব্রাইট পয়েন্টের জন্য আমাদের একটা পাথ ডিফারেন্সের একটা ফর্মুলা বের করেছি এবং ডার্ক ফ্রিঞ্জের জন্য আমরা পাথ ডিফারেন্সের একটা কন্ডিশন বের করেছি, যে যখন ওই কন্ডিশনটা ফুলফিল করবে, এই যেখানে দেখো এই যে ডি কস থিটাটি টুয়াইস এম ল্যামডা এফ বাই 4, ডি কস থিটাটি যখন এই টুয়াইস এম ল্যামডা এফ বাই 4 এর সমান হবে, এই কন্ডিশনটা যদি ফুলফিল করে যে পয়েন্টে, সেই পয়েন্টে গিয়ে আমরা এখানে একটা ডার্ক ফ্রিঞ্জ দেখতে পাবো। হ্যাঁ, বুঝতে পেরেছো? জি। আচ্ছা, এরপরে দেখো ফ্রিঞ্জেস অফ ইকুয়াল থিকনেস। আচ্ছা, এর আগে আমরা এখন যেটা করলাম ফ্রিঞ্জেস অফ ইকুয়াল ইনক্লাইনেশন, এখানে আমরা যে ফিল্মটা কনসিডার করছিলাম সেটা আমরা ধরে নিয়েছিলাম যে তার থিকনেস ডিটা কনস্ট্যান্ট থাকবে পুরো ফিল্ম জুড়ে, থিকনেস ডি এর কোনো ভ্যারিয়েশন হবে না। ঠিক আছে, এখন যদি আনইউনিফর্ম আমরা কোনো ফিল্ম কনসিডার করি যার বিভিন্ন পয়েন্টের থিকনেস বিভিন্ন, তাহলে কি আমরা ইন্টারফারেন্স প্যাটার্ন পাবো না? না, সেক্ষেত্রে আমরা ইন্টারফারেন্স প্যাটার্ন পাবো, এবং সেটা কিভাবে পাবো এটাকে দেখানো হয়েছে ফ্রিঞ্জেস অফ ইকুয়াল থিকনেসের মাধ্যমে। আচ্ছা, এখানে দেখো আমাদের ইনক্লাইনেশনের ক্ষেত্রে আমরা ইনসিডেন্ট অ্যাঙ্গেলটাকে কনসিডার করছিলাম, ওটা ছিল আমাদের মেইন প্যারামিটার। আর এক্ষেত্রে আমাদের মেইন প্যারামিটার হবে যে ফিল্মটার থিকনেস, তার থিকনেস ভ্যারি করার কারণে ফ্রিঞ্জ প্যাটার্নটা চেঞ্জ হবে। ঠিক আছে, তো এখানে ডমিনেন্ট প্যারামিটারটা হচ্ছে আমাদের ফ্রিঞ্জ লেন্সের বা ফিল্মের অপটিক্যাল থিকনেসটা। এখানে একটা ফিগার দেখানো হয়েছে, এখানে দেখো ডিফারেন্ট রিফ্র্যাক্টিং সারফেসের তিনটা ম্যাটেরিয়াল নেওয়া হয়েছে। একটা হচ্ছে N1, এটা একটা ফিল্ম নেওয়া হয়েছে, তার মাঝে একটি স্পেসার দেওয়া হয়েছে এবং নিচে আছে N2। তো এখানে আমাদের মেইন কনসার্ন হচ্ছে মাঝখানের যে স্পেসটা, হ্যাঁ, NF রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের যে মাঝের স্পেসটা আছে, এখানে আমরা একটা এয়ার ফিল্মের মতো পাচ্ছি যার থিকনেস ভ্যারি করছে। ঠিক আছে, সো এই মাঝখানের জায়গাটা হচ্ছে আমাদের এরিয়া অফ কনসার্ন ফ্রিঞ্জেস অফ ইকুয়াল থিকনেসের ক্ষেত্রে। আচ্ছা, তো এখানে ফিগার দেখো, এখানে একটা এক্সটেন্ডেড সোর্স ব্যবহার করা হয়েছে, এখান থেকে বিম স্প্লিটারের উপরে লাইট ইনসিডেন্ট হয়ে লাইট এই মাঝখানের যে সারফেস অফ এরিয়া এখান থেকে রিফ্লেক্টেড হচ্ছে, রিফ্লেক্টেড হয়ে আবারও বিম স্প্লিটারের মাধ্যমে আমরা যখন দেখতে পাচ্ছি তখন আমরা একটা ফ্রিঞ্জ প্যাটার্ন দেখতে পাবো। এখন এই থিকনেসের কারণে ভ্যারি করার ফলে আমরা যে ফ্রিঞ্জ প্যাটার্নটা পাই সেটাকে বলা হয় ফিজাও ফ্রিঞ্জ, সেটাকে বলা হয় ফিজাও ফ্রিঞ্জ। এখন দেখো আচ্ছা, এখানে দেখো ওই ফিল্ম যেটা আমরা পাচ্ছি মাঝের যে ফিল্মটা, সেটার থিকনেস হবে ডি ইকুয়ালস টু এক্স আলফা। ঠিক আছে, আলফাটা কি এখানে তার যে অ্যাঙ্গেলটা সেটার উপর ডিপেন্ড করছে,
আর এখানে এক্স হচ্ছে গিয়ে এই ডিস্টেন্সটা যে ফিগারে দেখানো আছে। সো ডি ইকুয়ালস টু আমাদের এক্স আলফা। এক্স যখন ভ্যারি করবে তখন আলফাটাও বাড়বে। ওকে, এখন আমরা ধরে নিলাম একটা ইনসিডেন্ট লাইট যার ইনসিডেন্ট অ্যাঙ্গেল খুবই ছোট, স্মল অ্যাঙ্গেল ধরে নিয়েছি, স্মল অ্যাঙ্গেল থিটা আই। সেক্ষেত্রে অপটিক্যাল পাথ লেন্থ ডিফারেন্সটা হবে ল্যামডা ইকুয়ালস টু টুয়াইস এনএফ ডি। ঠিক আছে, সো এখান থেকে আমরা ম্যাক্সিমা এবং মিনিমার কন্ডিশন বের করতে পারি। ম্যাক্সিমা পাওয়ার জন্য আমাদের কন্ডিশন ছিল dm ইকুয়ালস টু টুয়াইস m প্লাস 1 ল্যামডা f বাই 4। হ্যাঁ, সো এখানে তোমার সিম্পলি ক্যালকুলেশন করে আমরা এক্স এম এর ভ্যালু বের করেছি যে এম পয়েন্টে আমরা যদি ম্যাক্সিমাম পেতে চাই তাহলে আমাদের এই কন্ডিশনটা ফুলফিল করতে হবে, এক্স এম ইকুয়ালস টু এম প্লাস হাফ ল্যামডা এফ ডিভাইডেড বাই টুয়াইস আলফা। ঠিক আছে, তাহলে বলা হয়েছে যে ম্যাক্সিমা কখন পাবো, যখন আমাদের যে এক্সএম সেটার ভ্যালু হবে ল্যামডা এফ বাই 4 আলফা অথবা 3 ল্যামডা এফ বাই 4 আলফা, এরকম অড মাল্টিপল আকারে যখন বাড়তে থাকবে তখনই আমরা ব্রাইট ফ্রিঞ্জটা পাবো। আচ্ছা, এই জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে যখন তোমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। তোমরা সেকেন্ড ইয়ার ল্যাবে নিউটন রিং করেছিলে? নিউটন রিং এক্সপেরিমেন্টটা কি করতে পেরেছো? সবাই হয়তো পাওনি। নিউটন রিং এ যেটা হয়, একটা গ্লাস সারফেসের উপরে একটা লেন্স বসানো হয়। হ্যাঁ, লেন্স বসানোর ফলে তাদের মাঝখানে একটা মিডিয়াম ক্রিয়েট হয় যেটা থিকনেস ভ্যারি করতে থাকে। তো ওখানে কিন্তু আমরা সার্কুলার ফ্রিঞ্জ দেখতে পাই। এই সার্কুলার ফ্রিঞ্জটা কিন্তু এই ফ্রিঞ্জেস অফ ইকুয়াল থিকনেসের একটা এক্সাম্পল। সো নিউটন রিং যখন আমরা পড়বো নেক্সট ক্লাসে, তখন আমরা আরো ডিটেলস বুঝতে পারবো যে ফ্রিঞ্জ প্যাটার্নটা কিরকম হয়। নিউটন রিং এক্সপেরিমেন্ট কতজন করেছো ল্যাবে? কেউ করনি? আচ্ছা, সমস্যা নেই, নেক্সট ক্লাসে আমরা নিউটন রিংটা যখন পড়বো এটা আরো ক্লিয়ার হবে তোমাদের কনসেপ্টটা। এখানে শুধু তোমরা জেনে রাখো, কনসেপ্টটা বুঝছো কিনা আমাকে একটু বলো। এখানে কনসেপ্টটা আমি আরেকবার বলি যে এখানে আমাদের কি ভ্যারি করছে হচ্ছে আমরা যে ফিল্মটা নিচ্ছি, যে ফিল্মের মধ্য দিয়ে লাইট রিফ্লেক্টেড হওয়ার কারণে আমরা ইন্টারফারেন্স প্যাটার্ন পাচ্ছি, তার থিকনেসটা ভ্যারি করছে, তার বিভিন্ন পয়েন্টে থিকনেস বিভিন্ন রকম। সো এখানে দেখো এই এক্স ডিস্টেন্সের মধ্যে আমাদের অনেকগুলো নাম্বার অফ পয়েন্টস আছে। সো এখানে প্রতিটা পয়েন্টে দেখো তোমার এই ফিল্মটার থিকনেস ভ্যারি করছে। এই ভ্যারি করার কারণে তারা ডিফারেন্ট একটা ফ্রিঞ্জ প্যাটার্ন ক্রিয়েট করবে। একটার জন্য ব্রাইট পয়েন্ট পাবে, তারপর আবার ডার্ক পয়েন্ট পাবো, ব্রাইট পয়েন্ট পাবো, ডার্ক পয়েন্ট পাবো। এখন এই ব্রাইট এবং ডার্ক পয়েন্ট কিভাবে পাচ্ছি সেটার কন্ডিশনগুলো এখানে দেখানো হয়েছে। প্রথমে আমরা এখানে থিকনেসের ফর্মুলাটা পেয়েছি, থিকনেস থেকে আমরা বের করতে পারি কি অপটিক্যাল পাথ লেন্থ ডিফারেন্সটা। তাহলে অপটিক্যাল পাথ লেন্থ ডিফারেন্স যখন আমরা জানি, সেখান থেকে আমরা ম্যাক্সিমা এবং মিনিমার কন্ডিশনও ডিরাইভ করতে পারি। সো ম্যাক্সিমার কন্ডিশনের জন্য আমাদের এক্স এম পয়েন্টে, এম নাম্বার অফ পয়েন্টে আমাদের এক্স এর ভ্যালুটা যখন এম প্লাস হাফ ল্যামডা বাই টুয়াইস আলফা হবে, তখন আমরা পাবো হচ্ছে একটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স দেখতে পাবো। সো এখানে আমরা একটা ব্রাইট ফ্রিঞ্জ পাবো। ঠিক আছে, এখন দুইটা ব্রাইট ফ্রিঞ্জের মধ্যে ডিস্টেন্সটা যদি আমরা ডেল্টা এক্স দিয়ে ডিনোট করি, এখানে ডেল্টা এক্স হবে, এখানে হবে ডেল্টা এক্স। দাঁড়াও একটা সেকেন্ড। হ্যাঁ, ডেল্টা এক্স কে যদি আমি ডিফাইন করি তাহলে ডেল্টা এক্স হবে এক্স এম প্লাস 1 মাইনাস এক্স এম, মানে দুইটা কনজিকিউটিভ ফ্রিঞ্জের মধ্যে কতটুকু ডিস্টেন্স, সেপারেশন ডিস্টেন্স। সেই ডেল্টা এক্স এর ভ্যালু হচ্ছে এক্স এম এর ভ্যালু আমরা জানি এখান থেকে, সেখান থেকে এক্স এম প্লাস 1 এর ভ্যালু আমরা জানবো। সেই ইকুয়েশন 3 ইউজ করে আমরা ডেল্টা এক্স এর ভ্যালু পাচ্ছি ল্যামডা এফ ডিভাইডেড বাই টুয়াইস আলফা। সো এটা হচ্ছে আমাদের একটা ফ্রিঞ্জের আশেপাশে দুটো ফ্রিঞ্জের মধ্যে যে সেপারেশন ডিস্টেন্স সেটা। এখন দেখো
দুটা ফ্রিঞ্জের মধ্যে আমরা সেপারেশন ডিসটেন্স বের করলাম। এখন আমরা যে ফিল্মটা নিচ্ছি সেই ফিল্মের থিকনেস কতটুকু ভ্যারি করলে আমরা একটা থেকে আরেকটা ফ্রিঞ্জ পেতে পারি। সেই ফিল্মের থিকনেসের ভ্যারিয়েশন যদি ডেল্টা ডি হয়, তাহলে ডেল্টা ডি হবে dm প্লাস 1 মাইনাস dm। সো ডেল্টা ডি এর ভ্যালু যখন λ/2 ভ্যারি করবে, তখন আমরা ডেল্টা এক্স এর ভ্যালু পাবো, তার মানে একটা নতুন ফ্রিঞ্জ পাবো। ডেল্টা ডি বলতে আমি বুঝাচ্ছি, এখানে দেখো এই যে থিকনেস এখানে আছে আমাদের, হ্যাঁ, এই থিকনেস ধরো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এখানে একটা থিকনেস আছে, এই ঠিক তার পাশের পয়েন্টে একটা থিকনেস আছে। এই এটা যদি ডেল্টা ডি হয়, সেই ডেল্টা ডি এর ভ্যালু যদি λf/2 যখন হবে, তখন আমরা একটা করে নতুন ফ্রিঞ্জ পেতে থাকবো, এটাই বলা হচ্ছে। ঠিক আছে, সো ম্যাক্সিমাম পয়েন্টে আমাদের ফিল্মের থিকনেস হবে dm ইকুয়ালস টু m প্লাস হাফ λf/2। ম্যাক্সিমাম পয়েন্ট পাওয়ার জন্য আমাদের যখন dm এর এই কন্ডিশনটা ফুলফিল করবে, তখন সেই পয়েন্টগুলোতে এখানে আমরা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স দেখতে পাবো, বা এখানে যে ফ্রিঞ্জ প্যাটার্নটা পাচ্ছি, এখানে একটা সার্কুলার ফ্রিঞ্জ প্যাটার্ন পাবো। হ্যাঁ, এই যে এখানে দেখানো হয়নি, এখানে একটা সার্কুলার ফ্রিঞ্জ প্যাটার্ন পাবো। তো সেখানে আমরা যে ব্রাইট পয়েন্ট গুলা পাবো, ব্রাইট সার্কেল গুলা পাবো, সেগুলা যখন আমাদের এই কন্ডিশনটা ফুলফিল করবে, তখন আমরা সেই কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা ব্রাইট সার্কেল গুলো দেখতে পাবো। ঠিক আছে, সো এটা আমাদের নেক্সট ক্লাসের টপিক হচ্ছে, আমরা নিউটনস রিং পড়বো, ফর্মেশন অফ নিউটনস রিং, সেখানে ফ্রিঞ্জের রেডিয়াস গুলা পড়বো, সেন্ট্রাল ডার্ক সার্কেল, আর সেক্ষেত্রে আমরা ওয়েভলেংথও ডিটারমিনেশন করবো। সো এটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের টপিক। তো আজকের ক্লাস থেকে কারো কোনো কোশ্চেন আছে? তোমাদের আসলে ফেস না দেখলে না খুবই ডিফিকাল্ট পড়ানো, আমি বুঝতে পারি না আসলে তোমরা বুঝতে পারছো কি পারছো না। সবাই একটু বলো, কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, বলো। ফেস শিফট। বুঝিনি, আরেকবার বলবে, শোনা যায়নি কোশ্চেনটা। না না, সেটা তো পাই থাকবে। হ্যাঁ, পাই পরিমাণ ফেজ শিফটই হবে যে কোনো ভ্যালুর জন্য। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো ভ্যালুর জন্য তার ফেজ শিফটটা পাই থাকবে, পাই রেডিয়ান। ঠিক আছে, ফেজ শিফটের ব্যাপারটাকে আবার একটু বলবেন, ওই পাই হয় কেন সেটা? ফেজ শিফটের ব্যাপারটা, আচ্ছা, ফেজ শিফট কি সেটা কি বুঝো? না ম্যাম। ফেজটা কি, একটা ওয়েভের ফেজ বলতে আমরা কি বুঝি? হুম, আমি তোমাদেরকে দেখাই। একটা সেকেন্ড, আমি তোমাদেরকে একটা ছবি দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবে।
আচ্ছা দেখো, এটা একটা ওয়েভ, হ্যাঁ, সে টাইমের সাথে সাথে কি করছে, সে প্রোপাগেট করছে, তাহলে টাইমের সাথে সাথে তার ফেজটাও এখানে ভ্যারি করছে, তাই না? এখন দেখো, এই পুরাটাকে যদি আমি তোমার ধরে নাও এই মাঝখানে পয়েন্টে 0.5, এটা হচ্ছে আমাদের ফেজ শিফট যখন π/2 হবে, তার মানে 0 পয়েন্টে গিয়ে 0 পয়েন্টে তার যে ফেজ ছিল, সে যখন এই 0.5 ডিস্টেন্স ট্রাভেল করলো, তখন তার ফেজ শিফট হয় এখানে π/2। ঠিক আছে, সে যখন আবার পুরা ওয়েভটা এখান থেকে এখানে চলে আসে, তখন তার ফেজ শিফট হয় পাই। তার মানে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যখন যাচ্ছে, ঠিক আছে, তখন তার ফেজ শিফটটা হচ্ছে পাই। বুঝতে পারছো? টাইমের সাথে সাথে ফেজ কি করছে, ভ্যারি করছে, সে প্রোপাগেট করছে, তার মানে তার ফেজটা শিফট করে যাচ্ছে, এটাকে বলা হয় ফেজ শিফট। তো আমরা যখন ইন্টারনালি এবং এক্সটার্নালি রিফ্লেক্টেড লাইট নিই, এখানে ধরো আমরা একটা ওয়েভ ফর্মে এখানে ধরলাম, এখান থেকে সে যখন রিফ্লেক্টেড হবে তখন তার একটা ফেজ থাকবে, আবার সে এই বি পয়েন্ট থেকে যখন রিফ্লেক্টেড হচ্ছে তখন তাদের মধ্যে ফেজের যে ডিফারেন্সটা সেটা হয় 180 ডিগ্রি বা পাই, এটাই বলা হয়েছে। বুঝতে পারছো কিছু? জি ম্যাম। আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আর কারো কোশ্চেন যদি থাকে সো আমাকে মেল করে দিতে পারো, ক্লাস লেকচার তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। ঈদের আগে আর কোনো ক্লাস নেই। আচ্ছা, সো সামনের নেক্সট উইক তোমাদের ঈদের ছুটি, তারপরের উইক থেকে আবার ক্লাস না নিব আমরা ইনশাল্লাহ, ঠিক আছে, যদি আমাদের বন্ধ আরও এক্সটেন্ড হয়। সো সবাই ভালো থাকো, আর কারো কোনো কোশ্চেন থাকলে যে কোনো টাইমে আমাকে মেইল করতে পারবে, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার, ঠিক আছে? সো ক্লাস শেষ করছি এখানে আজকে, সবাই ভালো থাকো, ভালোভাবে ঈদ করো ফ্যামিলির সাথে সবাই, ঠিক আছে।